আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করব। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন এবং সৃজনশীল প্রশ্ন এগুলো হয়ে থাকে। সেই জন্য এই অধ্যায়টা আমরা ডিটেলসে পড়ব। টপিকসগুলো বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব, যাতে করে আমরা ওই প্রশ্নগুলো মিস না করি। আমি এটা কয়েকটা পর্বে এই অধ্যায়টা শেষ করব। আজকে হচ্ছে তার প্রথম পর্ব। আজকে প্রথম পর্বে আমরা আলোচনা করব সেট কি এবং সেট প্রকাশের পদ্ধতি। তো চলো আমরা মূল আলোচনায় যাই। সর্বপ্রথম সেটের কথা যখন আমাদের সামনে আসে, যখন যে সেই ব্যক্তির কথা আসে, সেই ব্যক্তি হলো জার্মান গণিতবিদ। জার্মান গণিতবিদ, তার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। এমসিকিউ এর জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য, যে সেট তত্ত্ব আমাদেরকে সর্বপ্রথম কে দিয়েছিলেন। আমরা বলবো হচ্ছে জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর ইনি ছিলেন জার্মান বিজ্ঞানীবিদ, জার্মান গণিতবিদ। উনি সর্বপ্রথম আমাদেরকে সেট সম্পর্কে ধারণা দিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো, উনি কিন্তু সেট নিয়ে আলোচনা করছিলেন না। উনি আলোচনা করছিলেন, ইনফিনিটি নিয়ে গবেষণা করছিলেন, অসীম নিয়ে আলোচনা করছিলেন। ওনার গবেষণার বিষয় ছিল অসীম। তো সেখান থেকেই উনি সেটের ধারণাটা দিয়েছিলেন। আচ্ছা, এখন আমরা আসি আসলে সেট সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে সেটটা কি। আমরা দৈনন্দিন জীবনে সেট ব্যবহার করে থাকি, সেট শব্দটা ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি মোবাইল সেট, ডিনার সেট, কোনো একটা পোশাকের সেট, এবং কোনো একটা বাটির সেট হতে পারে। বিভিন্ন রকম আমরা দৈনন্দিন জীবনে সেট ব্যবহার করে থাকি। মজার ব্যাপার হলো, আমরা যখন নতুন ক্লাসে উঠেছি, বছরের শুরুতে আমরা স্যারদের কাছে বই নিতে গেছিলাম। সেটা জানুয়ারি মাসের 1 তারিখে আমরা বই নিতে যাই। সেই বই নিয়ে যাওয়ার সময় তুমি কি করছো, স্যারকে তুমি বলছো যে স্যার আমাকে এক সেট বই দেন। তো স্যার তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কোন ক্লাসে উঠেছো। তুমি বললা যে স্যার ক্লাস 9-এ উঠেছি। তখন স্যারের সামনে অনেকগুলো বই আছে, সেখান থেকে স্যার কি করেছে, বাংলা বই নিয়েছে, ইংলিশ বই নিয়েছে, ম্যাথামেটিক্স বই নিয়েছে, আইসিটি বই নিয়েছে, আরো কিছু বই নিয়েছে। নিয়ে তোমার হাতে এক সেট বই দিয়েছে। এই যে এক সেট বই, সেখান থেকে কিন্তু এই সেটটা আর ওই সেটটা একই রকম। আমরা এখন জানবো যে আসলে এটা কিভাবে লিখতে হয়, কি করতে হয়। যেমন এই যে সেটগুলো লিখলাম, এখন এটা সেট প্রকাশ হয়নি। কেন হয়নি? এই যে জর্জ ক্যান্টর উনি যে সেটটা দিয়েছিলেন, সেই সেটটা আসলে এইরকম ছিল। ক্যাপিটাল এম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে এম, এইভাবে তিনি সেট প্রকাশ করছিলেন। তো আমরাও ঠিক একইভাবে কি করব, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্ভ চিহ্ন দিব। এই হলো আমাদের একটা সেট। তো সেটের সংজ্ঞাটা আমরা একটু দেখি। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বাস্তব সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়ে থাকে। মজার ব্যাপার হলো, এই সংজ্ঞাটা কিন্তু আমরা কেউ দিই নাই। এই সংজ্ঞাটা আসলে জর্জ ক্যান্টর উনি জার্মান ভাষাতে দিয়েছিলেন, সেখান থেকে আমরা ট্রান্সলেশন করে এই সংজ্ঞাটা আমরা দিয়েছি। তো এখন আমরা বাস্তবভাবে দেখব, আমরা একদম দৈনন্দিন জীবনে যেটা দেখি সেটা দেখলাম, যে বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, আইসিটি এইগুলো নিয়ে একটা সেট গঠিত হয়েছে। এই যে প্রত্যেকটা যে বইগুলোর নাম লিখছি, এগুলোকে আমরা বলি উপাদান। উপাদান বা এলিমেন্টস, এলিমেন্টস বলি। এখন এখানে ব্যাপার আছে, যে এই যে জর্জ ক্যান্টর সেটটা দিয়েছিলেন কিভাবে, এই যে সেটের নাম যখন উনি দিয়েছিলেন, সেটা দিয়েছিলেন ক্যাপিটাল লেটারে, ক্যাপিটাল লেটারে। আর উপাদানগুলোর নাম দিয়েছিলেন উনি স্মল লেটারে, স্মল লেটারে দিয়েছে। তাই আমরাও যখন কোনো সেট লিখব, সেটের নাম দিব, তখন সেটা ক্যাপিটালে দিব, এবং যেটা উপাদানের নাম দিব সেটা স্মল লেটারে দিব। আচ্ছা, তাহলে আমরা সেটের নামগুলো লিখতে পারি। এ সেট 2, 4, 6, 8। বি নামে একটা সেট দিলাম 1, 3, 5। এইভাবে আমরা সেট দিলাম। এখন এই যে এ সেটের উপাদানগুলো কি কি, 2, 4, 6, 8। এখন যদি আমি বলি এ হচ্ছে এ সেটের উপাদান 8, বা 8 হচ্ছে এ সেটের উপাদান, তাহলে এটা এইভাবে না বলে আমরা এইভাবে বলতে পারি 8 বিলংস টু এ। তাহলে এই জিনিসটার নাম হচ্ছে বিলংস টু, আমরা বলবো এইভাবে 8 বিলংস টু এ। আবার আমরা যদি এটা বলি, এই বিলংস টুর পরিবর্তে আমার আর একটা কথা বলতে পারি, যেমন 5। 5 কোন সেটের উপাদান, বি সেটের উপাদান, তাহলে ইলেমেন্ট অফ বি, এইভাবেও আমরা বলতে পারি। আচ্ছা, আমরা যদি এখন বলি যে 7 বিলংস টু এ,
আমি বলছি 7 হচ্ছে এ সেটের উপাদান। এখানে কি এ সেটের উপাদানে 7 আছে? তাহলে 7 নাই, এই কথাটা সত্য নয়। তাহলে আমরা কি করব, এইভাবে কেটে দিব। তাহলে আমরা এটা কি বলবো, 7 নোট বিলংস টু এ। তাহলে আমরা এইভাবে সেটগুলো প্রকাশ করব। আচ্ছা, এখন আমরা যাই যে সেট প্রকাশ কয়ভাবে করতে পারি আমরা। সেট প্রকাশ আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিকে আমরা বলি হচ্ছে রোস্টার মেথড বা টাবুলার মেথড, আর সেট গঠন পদ্ধতিকে আমরা বলি সেট বিল্ডিং বা সেট বিল্ডার মেথড। আচ্ছা, তালিকা পদ্ধতি জিনিসটা কি, যে সেটের উপাদানগুলোকে আমরা সরাসরি দেখতে পাবো। কেমন করে, এ সেট নিলাম 1 3 5, তাহলে আমি যদি বলি যে এ সেটে কি কি উপাদান আছে, তুমি বলে দিবা যে 1 3 5, আমরা সরাসরি দেখতে পাই। এবং সেটগুলো যাতে উপাদানগুলো যাতে একসাথে না হয় সেজন্য মাঝে কমা দিই এবং দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিই, যাতে করে আমরা সেট প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে যদি আমরা বলি বি সেট, যদি বলি 2 4 8 10, এইভাবে আমরা তালিকা পদ্ধতি করতে পারি। তালিকা পদ্ধতি মানে হচ্ছে সরাসরি উপাদানগুলো আমরা দেখতে পাবো। তাহলে সেট গঠন পদ্ধতি জিনিসটা কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে উপাদানগুলো সরাসরি দেওয়া থাকবে না, কিন্তু তার বৈশিষ্ট্যগুলো আমাদেরকে বলা থাকবে। যেমন আমরা এ সেট লিখলাম, এ সেটকে যদি আমরা সেট বিল্ডার মেথডে লিখতে চাই তাহলে কি করতে হবে, আমরা উপাদানগুলোর দিকে আগে খেয়াল করব। এখানে কি ধরনের উপাদান আছে, 1 3 5, তার মানে 1 3 5 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি করব, আমরা লিখব হচ্ছে এক্স সাজ দ্যাট, এটাকে সাজ দ্যাট বলছি আমরা। সাজ দ্যাট মানে হচ্ছে এমন যে, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যা তো অনেক আছে, এটা ইনফিনিটি, বিজোড় সংখ্যা শেষ হবে না। তো এখানে যদি দেখি তাহলে 1 আছে এবং 1 থেকে বড় দুইটা উপাদান আছে, এবং 5 আছে, 5 থেকে ছোট দুইটা উপাদান আছে। তাহলে আমরা এটাকে কি করব, লিমিট দিয়ে দিব যে 1 থেকে বড় এবং 1 এর সমান, এবং 5 থেকে ছোট 5 এর সমান। তাহলে কিন্তু আমরা এই এ সেটটাকে আমরা সেট বিল্ডার মেথডে প্রকাশ করলাম। এক্স আমরা লিখলাম যে সি সেট, সি সেটটা কেমন, যে 2 3 5 7, এটা লিখলাম। আচ্ছা, এখন আমরা এটাকে যদি আমরা সেট বিল্ডার পদ্ধতিতে লিখি তাহলে কেমন করে লিখতে পারবো, উপাদানগুলো কেমন, 2 3 5 7। এখন কিন্তু আমরা বলতে পারি না যে জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। এখানে 2 আছে, তার মানে একটা জোড় সংখ্যা আছে। তাহলে আমরা এটা কি করব, আমরা দেখব অন্য পদ্ধতিতে অন্য কোনো সংখ্যা আছে কিনা। 2 3 5 7 এগুলো কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি করব, এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এবং মৌলিক সংখ্যা তো অনেকগুলো আছে, সেখান থেকে আমরা এখানে 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। তার মানে ওই একইভাবে লিখব, 2 থেকে ছোট এবং 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। এইভাবে আমরা দুই পদ্ধতিতে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি প্রকাশ করতে পারি। এখন আমরা সেট প্রকাশের কিছু উদাহরণ দেখব। প্রথম উদাহরণে বলা হয়েছে যে x belongs to n such that x square greater than 9 এবং x cube less than 130, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা কোনগুলো, স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। আচ্ছা, n ইকুয়াল টু তাহলে আমরা লিখবো হচ্ছে 1 2 3 4, এই টাইপের সংখ্যাগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, এখন বলছে x স্কোয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130, এক্স স্কোয়ারের মান 9 থেকে বড় হবে এবং এক্স কিউবের মান 130 থেকে ছোট হবে, এবং মাঝখানে দেওয়া আছে, এই জন্য কি করতে হবে, এক্স এর যেসব মানের জন্য এই দুটো শর্তই ফুলফিল করবে তারাই শুধু আমরা সদস্য হিসেবে গণ্য করব। আচ্ছা, তাহলে এখানটাতে আমরা কি করব, এক্স ইকুয়াল টু 1 যখন হবে, এখানে আছে 1 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু কত 1, এখানে শর্ত আছে গ্রেটার দেন 9, কিন্তু 9 কি 1 থেকে ছোট, বা 1 কি 9 থেকে বড়, বড় না। তাহলে আমরা নট গ্রেটার দেন 2 দিব। এবং এখানে কত আছে, 1 এর উপরে কিউব, 1 এর উপরে কিউব ইকুয়াল টু কত 1, এটা ঠিক আছে। x ইকুয়াল টু 2, 2 এর উপরে স্কোয়ার ইকুয়াল টু কত 4, একই ব্যাপার। 4 9 থেকে বড় না, তাহলে নট গ্রেটার দেন। এবং 2 এর উপরে কিউব মানে 8,
এটা ঠিক আছে। এক্স ইকুয়াল টু থ্রি, থ্রির উপরে স্কোয়ার ইকুয়াল টু কত? নাইন। নাইন নাইনের সমান কিন্তু বড় না। একশো তিরিশ। এক্স ইকুয়াল টু ফোর, ফোরের উপরে স্কোয়ার মানে হচ্ছে সিক্সটিন। এইবারে কিন্তু শর্ত ঠিক আছে, 9 থেকে 16 বড়। 64, 4-এর উপরে কিউব দিলে আমরা পাই কত? 64। এক্স ইকুয়াল 5 দিলে হয় 25, 5-এর উপরে কিউব হলে 125, যেটা 130 থেকে ছোট। আচ্ছা, এক্স ইকুয়াল টু 6 যদি বসাই, তাহলে 6-এর উপরে স্কোয়ার মানে 36 গ্রেটার দেন 9। এটা ঠিক আছে। 6-এর উপরে কিউব মানে হচ্ছে 216। এইবারে কিন্তু আর ঠিক নাই। 130 থেকে 216 ছোট না, বড়। তার মানে নট গ্রেটার দেন। আর আর আমরা কোনো ইনপুট দিব না, মান দিব না, কেননা এখন আমরা যে মানই বসাই না কেন, এই যে 9 থেকে বড় হবে, স্কোয়ারের মান 9 থেকে বড় হবে, এই শর্তটা সবসময় ফিল আপ করবে। কিন্তু এই ফিল আপটা কখনোই করবে না যে 130 থেকে কোনো ছোট হওয়ার কোনো অপশনই নাই, সবসময় বড় হবে। সেই জন্য আর দিতে পারবো না। আমরা দেখি কোন মানগুলো নিতে পারবো। এইখানটাতে প্রথম শর্তটা মানেনি, দ্বিতীয় শর্ত মানছে, তারপরে আমরা এটা নিতে পারবো না। পরেরটাও একই রকম ব্যাপার, তারপরেরটাও একই রকম ব্যাপার। কিন্তু যখন 4 বসাইছি তখন কিন্তু আমরা দুইটা শর্তই ফুল ফিল আপ করেছি। তারপরে এক্স ইকুয়াল টু 5 যখন দিয়েছি তখনই দুইটা শর্তই আমাদেরকে পূরণ করছে। কিন্তু 6 বসাইছি তখন আমরা পাই নাই। তার মানে এক্স এর কোন কোন মান পাইছি? 4 পাইছি এবং 5 পাইছি। তাহলে এ ইকুয়াল টু কত হবে? 4, 5। এটাই আমাদের হচ্ছে তালিকা পদ্ধতি। পরের উদাহরণে আমরা যাই। পরের উদাহরণটা বলছে যে বি একটা সেট, যেটা হচ্ছে এক্স বিলংস টু এন। আমরা জানলাম এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এক্স কেমন হবে? 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আচ্ছা, তাহলে 36 এর গুণনীয়ক, গুণনীয়ক জিনিসটা কি? যে যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য যাবে। এক কথায় গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। আচ্ছা, 36 এর গুণনীয়ক গুলো আমরা যদি বাইর করতে চাই তাহলে আমরা এইভাবে করতে পারি। তাহলে 1 গুণিতক 36, 2 গুণিতক 18, মানে দুইটা সংখ্যা গুণ করলে 36 হতে হবে, তাই হবে তাদের গুণিতক। 2 দ্বারা ভাগ করলে 18 হয়, 18 দ্বারা ভাগ করলে 2 হয়। 3 দ্বারা যদি করি তাহলে 12 হয়। তারপরে 4, 4 নং 36 হয় এবং 6, 6 36 হয়। তাহলে এই যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক। আর 6 এর গুণিতক মানে কি? 6 এর গুণিতক মানে হচ্ছে 6 এর নামাতা। মানে 6 এর সাথে 1, 2, 3, 4 যতগুলো সংখ্যা আছে গুণ যদি করতে চাই তাহলে সেগুলো আমরা গুণিতক পাবো। একটা জানার বিষয় হলো, গুণনীয়ক কিন্তু হচ্ছে সসীম। একটা সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট কিছু সংখ্যা থাকবে। আর গুণিতক হচ্ছে অসীম, মানে এটা গুণ যতক্ষণ আমরা করতে থাকবো আমরা গুণিতক পেতে থাকবো। তাহলে 6 এর গুণিতক গুলো কি কি? 6 গুণিতক 1 ইকুয়াল টু 6, 6 গুণিতক 2 ইকুয়াল 12, 6 গুণিতক 3 ইকুয়াল টু 18, 6 গুণিতক 4 ইকুয়াল টু 24, 6 গুণিতক 5 ইকুয়াল 30, 6 গুণিতক 6 ইকুয়াল টু 36। 36 পর্যন্ত নিব, কেননা এখানে তো 36 পর্যন্ত আছে, কেননা দুইটা শর্তই মানতে হবে। এখানটাতে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 36, তাহলে এখানে আমরা 36 নিব। আচ্ছা, এখন আমরা দেখব যে যেহেতু দুইটার মধ্যেই থাকতে হবে এমন সংখ্যা আমাদের নিতে হবে, কেননা এখানটাতে এবং আছে। আচ্ছা, আমাদের এখানটাতে কত আছে? 6 আছে, তো এদের এখানেও 6 আছে। এখানে 12 আছে, তো এদের এখানটাতে 12 আছে। 18 নিব, কেননা এদের এখানেও 18 আছে। এবং 36 নিব, এদের এখানেও 36 আছে। তাহলে আমাদের বি সেটের উপাদানগুলো কি কি আমরা লিখতে পারি? বি সেটের উপাদান আমরা লিখতে পারি হচ্ছে 6, 12, 18, 36। এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। আচ্ছা, পরে আমরা দুটো উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে সেট গঠন পদ্ধতিতে, মানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে আমাদের লিখতে হবে। আচ্ছা, এই সেটের নাম দিলাম, এই সেটের নাম দিলাম এ সেট। আচ্ছা, এখানে কি কি সংখ্যা দেওয়া আছে? 3, 5, 7, 9, 11। 3, 5, 7, 9, 11 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কেমন হবে? এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে বিজোড় সংখ্যা
বিজোড় সংখ্যা অনেকগুলো আছে, কিন্তু এখানটাতে কি 3 থেকে বড়, 11 থেকে ছোট এবং 3 সহকারে আছে। আচ্ছা, এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে বিজোড় সংখ্যাগুলো 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এইভাবে আমরা লিখতে পারি। মানে 1 তো ইনক্লুড থাকবে না, এখানে বলে দিয়েছি বিজোড় সংখ্যা, তাহলে 1 থেকে বড় হবে, এবং 13ও থাকবে না, 13 থেকে বড় হবে, তাহলে এখানটাতে আমরা লিখতে পারি। আর যদি আমরা ওইভাবে লিখতে চাই যে 3 ইনক্লুডেড থাকবে, তাহলে এইভাবে লিখতে পারি, 11 এইভাবেও আমরা লিখতে পারি। পরের উদাহরণ যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হয়েছে যে -3, -2, -1, 0, 1, 2, 3, এখানে জোড়ও আছে, বিজোড়ও আছে, শূন্যও আছে। তাহলে এই ধরনের সংখ্যাগুলো কি সংখ্যা বলা হয়? এই সেটকে আমরা বি সেট দিলাম। আচ্ছা, মাইনাস আছে, প্লাস আছে এবং শূন্য আছে, তার মানে এগুলোকে বলা হয় হচ্ছে ইন্টিজার নাম্বার, অর্থাৎ পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা কি বলবো? তাহলে x belongs to z such that, মানে x কিসের কার মধ্যে আছে? পূর্ণ সংখ্যার মধ্যে আছে। such that কেমন হবে? যে -3 থেকে বড় এবং -3 সমান, এবং 3 থেকে ছোট এবং 3 সমান। এতটুকু লিখলেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ।